জনবিবর্তনের মডেলটি ব্যাখ্যা করো। জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন ও স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধিকে এক সূত্রে গেঁথে যে মডেল দেশটির জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন প্রকাশ করা হয় এবং দেশে আর্থসামাজিক অবস্থার প্রতিফলন ঘটে তাকে জনসংখ্যার মডেল বলে। তাহলে দেখো, জন্মহার অর্থাৎ কোনো একটা দেশে নির্দিষ্ট সময়ে যতজন শিশু জন্মাচ্ছে তাকে জন্মহার বলা হয়। ঠিক একইভাবে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বছরে যতজন জনসংখ্যা মৃত্যু ঘটছে তাকে মৃত্যুহার বলা হয়। তাহলে জন্মহার হলো মৃত্যুহার, তার সাথে কি হলো পরিব্রাজন। পরিব্রাজন মানে সেই দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বা সেই দেশে আসা। ধর বিদেশ থেকে লোক এসে ভারতে বসবাস করলো, এক্ষেত্রে বলা হবে পরিব্রাজন। তাহলে জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন ও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিকে, আর স্বাভাবিকভাবে জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে এগুলিকে এক সূত্রে গেঁথে মানে একসাথে যোগ করে যে মডেলে নিয়ে একটা মডেল তৈরি করা হলো, যে মডেল দেশটির জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন প্রকাশ করা হচ্ছে। সেই মডেলটা দেখে কোনো একটা দেশের ধারাবাহিক জনসংখ্যা পরিবর্তন কী পরিবর্তন প্রকাশ পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এই যে পরিবর্তন প্রকাশ পাচ্ছে এবং তার সাথে সাথে কি না দেশে আর্থসামাজিক অবস্থার প্রতিফলন ঘটছে, সেই মডেলটা দেখে কী হয় না সেই দেশের আর্থসামাজিক অবস্থায় কোন স্তরে দাঁড়িয়ে আছে, উন্নত দেশ না অনুন্নত দেশ না উন্নয়নশীল দেশ, সেটা আমরা ভালো করে বুঝতে পেরে যাই। তাকে বলে জনসংখ্যা মডেল। তাহলে কি হলো না জনসংখ্যা মডেল হচ্ছে এমন একটি মডেল যে মডেলে প্রয়োজন পড়ছে জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি এবং যে জনসংখ্যার যে মডেলের সাহায্যে ধারাবাহিক জনসংখ্যার যে ধারাবাহিক পরিবর্তন বোঝা যাচ্ছে এবং তার সাথে সাথে কি না দেশে আর্থসামাজিক অবস্থার প্রতিফলন ঘটছে, তাকে বলেছে জনসংখ্যার মডেল। ওয়ার্নার থমসন 1929 সালে শর্ট প্রশ্নে লেখানো হয়েছে, ওয়ার্নার থমসন 1929 সালে এই মডেলের জনক হলেও গার্নিয়ার, ব্লাকার এই মডেলের প্রদান করেছেন। তাহলে থমসনকে এই মডেলের জনক বলা হচ্ছে, তা সত্ত্বেও গার্নিয়ার আর ব্লাকার এই মডেল প্রদান করছেন। তাহলে এই তিনজন এই মডেলের সাথে যুক্ত। কি বললাম? থমসন, গার্নিয়ার আর ব্লাকার। কি ছিল মূল বক্তব্য মডেলের? কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন নিয়ন্ত্রণ করে। কোনো দেশের জন্মহার এবং মৃত্যুহার, যতজন জন্মাচ্ছে এক বছরে, যতজন মারা যাচ্ছে, এই ধারাবাহিক যে পরিবর্তনকে নিয়ন্ত্রণ করে এবং জনসংখ্যার পরিবর্তন, সেই জনসংখ্যার পরিবর্তনটা দেশের সামাজিক অর্থনৈতিক অবস্থার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তাহলে এই জনসংখ্যা মডেলটা কি হচ্ছে? জন্মহার, মৃত্যুহার জনসংখ্যা ধারাবাহিক পরিবর্তন করছে, আর কি তার সাথে সাথে জনসংখ্যার পরিবর্তন দেশটির সামাজিক অর্থনৈতিক অবস্থার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তাহলে ওই মডেলটা দেখে আমি আগেই বলেছি, আবারও বলছি যে সেই মডেলটা দেখে দেশটির সামাজিক অর্থনৈতিক অবস্থার বোঝা যাচ্ছে কেমন কোন স্তরে রয়েছে। পর্যায়, ওয়ার্নার থমসন বিবর্তন তত্ত্বে 4টি পর্যায়ে বিভক্ত হলেও বর্তমানে আরও একটি যুক্ত করা হয়েছে। 4টি পর্যায় ছিল প্রথম যখন তিনি মডেলটি উপস্থাপন করেছিলেন, কিন্তু বর্তমানে আরেকটি যুক্ত করা হয়েছে, পর্যায় যুক্ত হয়েছে, অর্থাৎ মোট পর্যায় হয়ে গেছে 5টি। প্রথম পর্যায়, প্রথম পর্ব প্রাক শিল্প পর্যায়। চিন্তা কর, যখন শিল্প বিপ্লব হয়নি পৃথিবীতে যখন শিল্প বিপ্লব হয়নি, মানে সে আগেকার সময়, মানে কখন ইউরোপের শিল্প বিপ্লবের পূর্বে 1650 থেকে 1750, মানে 100 বছর, 1650 থেকে 1750 সালকে জনবিবর্তনের প্রথম পর্যায়ে বলা হচ্ছে। যে জনবিবর্তনের প্রথম পর্যায়ে তাহলে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, তার আগে 1650 থেকে 1750 সাল পর্যন্ত জনবিবর্তনের মডেলে প্রথম পর্যায়ে। চিন্তা কর সেই সময় কী ছিল, সেই সময় শিল্প বিপ্লব হয়নি, অর্থাৎ মানুষের যে শিল্পের অগ্রগতি ঘটেনি, অর্থাৎ মানুষ তখন প্রাথমিক কাজের সঙ্গে যুক্ত ছিল। তাহলে বৈশিষ্ট্য কি? জন্ম, মৃত্যু আর উভয়ই অত্যধিক। তাহলে তখন মানুষের বিজ্ঞান উন্নতি ঘটেনি, মানুষ শিক্ষার উন্নতি ঘটেনি, মানুষ সচেতন হয়নি। সেই সময় মানুষের জন্মহার, মৃত্যু আর উভয় অধিক। তারা জন্ম হার বেশি ছিল, মৃত্যু হার উভয় ছিল, কারণ মৃত্যু হার নিয়ন্ত্রণ করা তাদের পদ্ধতি কিছু জানা ছিল না। হ্যাঁ, জন্মহার বেশি ছিল। তাহলে 2 নম্বর চিকিৎসা ব্যবস্থার অনুন্নতি। তাহলে এখানে চিকিৎসা ব্যবস্থার অনুন্নতি ছিল।
খরা, বন্যা, দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। তাহলে কী হয়েছিল, সেখানে জন্মহার, মৃত্যুর উভয় অত্যধিক, চিকিৎসা ব্যবস্থার অনুন্নতি, খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারীর কারণে মৃত্যুহার বেশি ছিল। তাহলে 3 নাম্বার নিরক্ষরতা, মানুষের মধ্যে সাক্ষরতার হার কম ছিল, দারিদ্র্য, অপুষ্টি নিত্যের সঙ্গী। তাহলে মোট জনসংখ্যা স্বল্প। তাহলে এখানে 4টি প্রধান বৈশিষ্ট্যের কথা বললাম। প্রথম বললাম জন্ম মৃত্যুর উভয়ই অত্যধিক, জন্মহারও বেশি, মৃত্যুহারও বেশি। 2 নাম্বার কী বললাম, চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটেনি, খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারীর কবলে মৃত্যুহার বেশি। খরা ছিল, বন্যা হয়েছিল, দুর্ভিক্ষ, মহামারীর কারণে মৃত্যুহার বেশি ছিল। 3 নম্বর কি, নিরক্ষরতা, দারিদ্র্য, অপুষ্টি নিত্যসঙ্গী, এগুলি ছিল। 4 নম্বর, তার ফলে মোট জনসংখ্যা স্বল্প। তার জন্মহার বেশি হচ্ছে, মৃত্যুহার বেশি, তার ফলে মোট জনসংখ্যা স্বল্প। উদাহরণ কি, জাম্বিয়া, আফ্রিকা মহাদেশের দেশ। আফ্রিকা মহাদেশকে আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলি। সেই মহাদেশের 3টি দেশ জাম্বিয়া, গ্যাবন, সোয়াজিল্যান্ড প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত ছিল। তারপর কি করলো, তারপর মানুষের আস্তে আস্তে উন্নতি হচ্ছে, মানুষ একটু শিক্ষিত হচ্ছে, মানুষ একটু জ্ঞান বিজ্ঞানে দক্ষ হয়ে উঠছে। তো শিল্প বিপ্লবের শুরু থেকে, মানে শিল্প বিপ্লব শুরু হয়েছিল 1750 থেকে 1850 সালকে জনবিবর্তনের দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে। তাহলে 100 বছর, 1750 থেকে 1850 সাল, একে বলা হচ্ছে জনবিবর্তনের দ্বিতীয় পর্যায়। কী বৈশিষ্ট্য ছিল, জন্মহার উচ্চ এবং অনিয়ন্ত্রিত। এখানে জন্মহার উচ্চ ছিল, মানুষ সে শিক্ষিত হয়েছে কিন্তু জন্মহার নিয়ন্ত্রণ করতে শেখেনি, ঠিক আছে। তারপরে কি, জন্মহার উচ্চ ছিল এবং অনিয়ন্ত্রিত। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য পরিষেবা উন্নত হওয়ার মৃত্যুহার কমছে। আস্তে আস্তে চিকিৎসা বিজ্ঞানে উন্নতি ঘটছে, আস্তে আস্তে জনস্বাস্থ্যের উন্নতি ঘটছে, মানে মানুষ একটু সচেতন হচ্ছে, সাথে সাথে মৃত্যু হারটা কমে গেল। তাহলে কী ঘটনা হলো, জন্মহার বেশি হয়ে গেল কিন্তু চিকিৎসা শাস্ত্রের একটু উন্নতির ফলে মৃত্যু হারটা একটু কমে গেল। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে জনবিস্ফোরণ দেখা যায়। তাই জন্মহারটা নিয়ন্ত্রণ করতে শেখেনি কিন্তু মৃত্যু হারটা নিয়ন্ত্রণ হয়ে গেল। তার ফলে কি, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে গেল, জনবিস্ফোরণ দেখা দিচ্ছে। জনবিস্ফোরণ কি, হঠাৎ জনসংখ্যা প্রচুর সংখ্যক বৃদ্ধি পাওয়াকে জনবিস্ফোরণ বলা হচ্ছে। 4 নম্বর কি, সামাজিক চেতনা বৃদ্ধি। সামাজিক চেতনা বৃদ্ধি বলে আমি বললাম যে শিক্ষার হার একটু বেড়ে গেল, মানুষ একটু শিক্ষিত হলো, বলে মানুষ একটু সচেতন হলো, সামাজিক চেতনা বৃদ্ধি পেয়ে গেল। উদাহরণ কি, ইরান, বাংলাদেশ, ইতালি, গ্রিস, এই দেশগুলোতে দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে। আবার বলছি, জন্মহার উচ্চ, অনিয়ন্ত্রিত। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য পরিষেবা উন্নত হওয়ার মৃত্যুহার কমে গেল। 3 নম্বর কী হলো, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে গেল, জনবিস্ফোরণ দেখা দিল। 4 নম্বর, সামাজিক চেতনা বৃদ্ধি পেয়ে গেল। উদাহরণ ইরান, বাংলাদেশ, ইতালি, গ্রিস। তাহলে আমি প্রথম পর্যায়ে পড়েছিলাম কি না, প্রথম পর্যায়ে শিল্প বিপ্লবের আগে 1650 থেকে 1750 তখন মানুষ অশিক্ষিত ছিল, তার ফলে কি জন্মহার মৃত্যুর উভয় বেশি ছিল কিন্তু মোট জনসংখ্যা স্বল্প ছিল। দ্বিতীয় পর্যায়ে কী হলো, 1750 থেকে 1850 মানুষ একটু শিক্ষিত হলো, তার ফলে কী হলো, জন্মহার নিয়ন্ত্রণ করতে শিখলো, জন্মহারটা অনিয়ন্ত্রিত কিন্তু মৃত্যু হারটা নিয়ন্ত্রিত কমে গেল, তার ফলে কি জনবিস্ফোরণ হয়ে গেল। 3 নম্বরে আধুনিক পাশ্চাত্য পর্যায়, সেই 1850 থেকে 1900 সাল। তাহলে এটা আগেগুলো ছিল 100 বছর, এটা হচ্ছে 50 বছর, 1850 থেকে 1900 সাল। পৃথিবীর জনসংখ্যার 50 বছরকে তৃতীয় পর্ব বলা হচ্ছে। এখানে তৃতীয় পর্ব কি না, জন্মহার, নিয়ন্ত্রিত জন্মহার। বিজ্ঞানে আরেকটু উন্নতি ঘটলো, জন্মহারটা নিয়ন্ত্রণ হয়ে গেল, মানুষ বুঝতে শিখলো, জন্মহারের বিভিন্ন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি শিখে গেল, ফলে জন্মহার নিয়ন্ত্রণ হয়ে গেল। সাথে সাথে স্বাস্থ্য বিজ্ঞান চিকিৎসা পদ্ধতির উন্নতি ঘটলো, মৃত্যুহার কমে গেল। তাহলে স্বাস্থ্য বিজ্ঞান চিকিৎসা পদ্ধতি প্রভৃতির উন্নতি ঘটলো, ফলে মৃত্যুহারটা আগের থেকে আরও কমে গেল। এই পর্যায়ে শিল্পের ব্যাপক প্রসার ঘটলো, শিল্পের গোটা পৃথিবী জুড়ে বিশাল প্রসার ঘটলো, জীবনযাত্রা মনোনয়ন ঘটে। তাই মানুষ কৃষিকাজ থেকে শিল্পে চলে এলো, মানুষ দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপে যুক্ত হলো। যে দ্বিতীয় ক্রিয়াকলাপে যুক্ত হতো মানুষের অর্থনৈতিক দিক থেকে মানুষ স্বাবলম্বী হয়ে গেল, মানুষের আর্থিক আয় বেড়ে গেল, ফলে মানুষের জীবনযাত্রার মনোনয়ন ঘটলো। কোথায় রয়েছে, ভারত, চীন, ব্রাজিল, এই দেশগুলি আমাদের দেশগুলি, অর্থাৎ ভারত, চীন, ব্রাজিল তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত। 4 নম্বরে পরিণত পর্যায়,
1950 থেকে 2000 সাল মানুষের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন ঘটল। এর ফলে কী হলো না, জন্মহার, মৃত্যুহার উভয়ই দারুণভাবে হ্রাস পেয়ে গেল। জন্মহার, মৃত্যুহার উভয় কমে গেল। মানে মানুষ অতিরিক্ত শিক্ষিত হয়ে গেল, সচেতন হয়ে গেল, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি পেয়ে গেল, ফলে জন্মহার, মৃত্যুহার উভয় হ্রাস পেয়ে গেল। মাথাপিছু আয়, জীবনযাত্রার মান অতি উচ্চ। মাথাপিছু আয় বেশি হয়ে গেল, তার সাথে সাথে কি জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়ে গেল। তা মাথাপিছু আয় বৃদ্ধি পেল, তার সাথে সাথে জীবনযাত্রার মান অতি উচ্চ হয়ে গেল। 3 নম্বর কি আর্থসামাজিক পরিকাঠামো উন্নত। আর্থসামাজিক পরিকাঠামোটা উন্নত ঘটল, মানুষের অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হয়ে গেল। তার ফলে মানুষের যে ইনকাম সেটা বেড়ে গেল, মানুষ সর্বোচ্চ পর্যায়ে জীবন জীবিকা নির্বাহ করতে লাগলো। শিক্ষিত হার অতি উচ্চ, শিক্ষিত হয়ে গেল অতি উচ্চ এই পর্যায়ে। তাহলে এই পর্যায়ে কী হলো না, 1950 থেকে 2000 সাল পর্যন্ত এই পর্যায়ে কি জন্মহার, মৃত্যুহার উভয়ই দারুণভাবে হ্রাস পেয়ে গেল। 2 নম্বর কি মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান অতি উচ্চ হয়ে গেল। 3 নম্বর আর্থসামাজিক পরিকাঠামো উন্নত হলো। 4 নম্বর কি শিক্ষিতের হার অতি উচ্চ হয়ে গেল। উদাহরণ কি সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এগুলি পৃথিবীর সুখী দেশ বলা যায়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে। এরপরে যেটা পঞ্চম পর্যায় বা উন্নত, অতি উন্নত পর্যায়, একবিংশ শতকের সূচনা থেকে বর্তমান সময়কাল, একবিংশ শতাব্দী মানে 2000 সালের পর থেকে আজ পর্যন্ত চলছে এই পর্যায়। মৃত্যু হারের চেয়ে জন্মহার হ্রাস পেয়ে গেল। তাহলে চিন্তা করে দেখ, মৃত্যু হারের চেয়ে জন্মহার হ্রাস পেয়ে গেল, হ্রাস পায়। তার মানে কী হলো, মানে মৃত্যু হার কম, তার থেকেও জন্মহার আরও কম। ফলে কী হলো, জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি ঋণাত্মক হয়ে গেল। জনসংখ্যা বাড়ছে না, জনসংখ্যা কমে যাচ্ছে। ঋণাত্মক বৃদ্ধি মানে জনসংখ্যা বৃদ্ধি কমে গেল। আর্থসামাজিক অবস্থা অতি উন্নত, মানে আর্থসামাজিক অবস্থা বিশাল উন্নতি ঘটল, একদম সর্বোচ্চ পর্যায়ের থেকে উন্নত হতে পারে না। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে কেন বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পেল? এখানে মৃত্যু হার কমে গেল। চিকিৎসা, বিজ্ঞান, স্বাস্থ্যবিদ্যায় প্রচণ্ড উন্নতি ঘটল। তার ফলে কি মানে মৃত্যু হার একদম কমে গেল। মৃত্যু হার যে কমে গেল, বয়স্ক জনসংখ্যা পরিমাণ বেশি হয়ে গেল। উদাহরণ কি জাপান, জার্মানি, পোল্যান্ড। তাহলে জনসংখ্যা বিবর্তনে মোট 5টি পর্যায় হলো। সেই 5টি পর্যায়, 5টি মডেল আমি আরেকবার বলছি। প্রথম শুরু হয়েছিল কখন থেকে? প্রথম শুরু হয়েছিল 1650 থেকে 1750, তারপরে কি 1750 থেকে 1850, তারপরে কি 1850 থেকে 1900, সর্বশেষে 2000 সালের পর থেকে আজ পর্যন্ত। এখানে কি ঘটল, মানুষ অশিক্ষিত ছিল, তখন জন্মহার বেশি, মৃত্যুহার বেশি। দ্বিতীয় পর্যায়ে মানুষ একটু শিক্ষিত হলো, জন্মহারটা বেশি হলো কিন্তু মৃত্যুহারটা কমে গেল, জনবিস্ফোরণ হলো। তৃতীয় পর্যায়ে 1850 থেকে 1900 সাল পর্যন্ত জনসংখ্যা 50 বছরকে তৃতীয় প্রবল হচ্ছে। এখানে জন্মহারটা নিয়ন্ত্রণ হয়ে গেল, স্বাস্থ্যবিজ্ঞান, চিকিৎসা উন্নতি ঘটল, ফলে ভারত, চীন, ব্রাজিল প্রভৃতি এই দেশগুলো অবস্থান করছে। চতুর্থ পর্যায়ে 1950 থেকে 2000 সাল, এখানে জন্ম মৃত্যুর উভয় দারুণভাবে কমে গেল। মাথাপিছু আয়, জীবনযাত্রার মান উন্নত হলো, শিক্ষিত হার অতি উচ্চ হয়ে গেল। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে। পঞ্চম পর্যায়ে কি একবিংশ শতাব্দীর সূচনা থেকে আজ পর্যন্ত, এখানে মানুষের সর্বোচ্চ পর্যায়ে জীবনযাপন নির্বাহ করছে। জন্মহার চেয়ে মৃত্যুহারের চেয়ে জন্মহার হ্রাস পেয়ে গেল। ফলে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেল। জাপান, জার্মানি, পোল্যান্ড এই দেশের মধ্যে অন্তর্ভুক্ত। বোঝা গেছে তো?